হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ শনিবার আর এখন সকাল 9:45 বাজে, আর আমি এই সময় থেকেই আমার ব্লগটি শুরু করছি। আমি এত বেলায় বাইরের কাজ করলেও জানো তো, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, 7টার সময়। কিন্তু 7টার সময় ঘুম থেকে উঠলেও বাইরের কাজগুলো আমি কেন বলো তো এত দেরিতে শুরু করেছি? কারণ বরের অফিস টাইম 1 ঘন্টা এগিয়ে গেছে। আগে ও 9:30টায় অফিস যেত, আর এখন ও যাচ্ছে 8:30টায়। তাই জন্যে ঘুম থেকে উঠেই না আগে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে ঘর দৌড়ে জল দিয়ে আগে ওর ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। ও অফিস চলে গেল, তারপর আমি কাজ শুরু করেছি। কাজ শুরুতে না আমি বাইরের কাজগুলো আগে কমপ্লিট করছিলাম, কিন্তু এরই মধ্যে না প্যান্ডেল খুলতে লোকজন চলে এসেছে। তাই ওরা আগে প্যান্ডেলটা খুলে যাক, তারপর বাইরের কাজটা বাদবাকি কমপ্লিট করব। তো ততক্ষণ কেন বসে থাকবো, আমি ঘরের কাজগুলো কমপ্লিট করি। আর দেখো, আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই থাক দুজনে পাশাপাশি, দুজনকে পাশাপাশিই রেখে দিলাম। আর এদিকে আমি বারান্দার ঘরটাতে একটা নতুন দেয়াল ঘড়ি লাগালাম। কিছুদিন আগের ব্লগে দেখিয়েছিলাম না যে বারান্দার ঘড়িটা খারাপ হয়ে গেছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। জানো তো, বর নতুন ব্যাটারি লাগিয়েছিল, কিন্তু ব্যাটারি লাগানোর পরও না ঘড়িটা কিছুতেই টাইম ঠিক থাকছিল না। আসলে অনেক দিনের ঘড়ি তো, নষ্ট হয়ে গেছে। আর দেখো, ড্রয়িং রুমের দেয়াল ঘড়িটার বর্ডার আর বারান্দার দেয়াল ঘড়িটার বর্ডার অনেকটা একরকম না? দেখো, পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে। আর এই যে সেই বিছানা, আমার শাশুড়ি মায়ের খুব প্রিয় বিছানা। সব সময় লোকজনের মধ্যে থাকতে পারবেন বলে, আর সব সময় ওনাকে চোখে চোখেও রাখা যাবে বলে এই ড্রয়িং রুমে ওনার থাকার ব্যবস্থা করা হয়েছিল। এই বিছানাটার মাঝখানে ওনাকে শোয়ানো হতো, শুয়ে থাকতেন, কখন উঠিয়ে বসিয়ে রাখতাম, আর পিছনের দিকে ওনার কাপড় চোপড় কাঁথা বালিশ সব গুছিয়ে রাখতাম। আজ বিছানাটা দেখো কত পরিষ্কার হয়ে গেছে, অনেকখানি জায়গা খালি করে দিয়ে চলে গেছে। বাড়িটা আমার পুরো ফাঁকা হয়ে গেছে। খুব কষ্ট হয় জানো তো, খুব কষ্ট হচ্ছে। 27.5 বছর তার সঙ্গে সংসার করেছি। 14টা বছর শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে এই হাতে তাকে সেবা যত্ন করেছি। জানো তো, আমাদের মনে না কিছুই আফসোস নেই, কারণ আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তাকে সঙ্গ দেওয়া, তাকে সেবা যত্ন করা। আমার একটা আয়াও ছিল না, আমি বর মেয়ে 3জনে মিলে তাকে সেবা করতাম, তাকে সুস্থ রাখতাম। মানুষটা বহু বছর ধরে বিছানায় পড়েছিল, খুব কষ্ট পাচ্ছিল। একদিক দিয়ে যদি ভাবি, ঠিকই আছে, মানুষটা কষ্ট পাচ্ছিল, মুক্তি পেয়েছে। কিন্তু কি বলো তো, আমরা না ওনার এই মুক্তি চাইনি। যেমন ছিল, যেভাবে ছিল, আমরা সব কিছু মানিয়ে নিয়েছিলাম। একটা মানুষ তো ছিল। পরের মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। ওর এই কদিনেই না ওজন ভীষণ কমে গেছে, কিচ্ছু খাচ্ছে না ঠিক মতো। কি বলো তো, মায়ের না খুব কাছের ছিল ও। আর এদিকে দেখো, বাগানের প্যান্ডেলটা না খোলা কমপ্লিট হয়ে গেছে। এবারে কুপারের প্যান্ডেলটা খুলছে। এই প্যান্ডেলটা খোলা হয়ে গেলেই আগে না আমি বাইরের দিকের কাজটা করে আসব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর বাইরে যা গরম না, প্রচুর রোদ উঠে গেছে জানো। যদিও আমার সময় নষ্ট হয়নি একদম, যতক্ষণ ওরা প্যান্ডেল খুলছিল ততক্ষণ আমি নিচতলাটা পুরো পরিষ্কার করে নিলাম। কিন্তু কি বলতো, বাইরে তো ভীষণ রোদ উঠে গেছে, বেলায় না বাইরে কাজ করতে খুব কষ্টই হয় গরমকালে। আজ আবার মেয়েটা শ্বশুর বাড়িতে চলে যাবে। ওর ভোরেই যাওয়ার কথা ছিল,
আমাদের রূপনারায়ণপুর স্টেশন থেকে বাগ এক্সপ্রেস ধরবে বলেছিল, কিন্তু তারপর গত রাতে আবার কি ঠিক করলো, বললো না মা, ভোরে যাব না, বিকেলের ব্ল্যাকে যাব। আসলে ভাবছে হয়তো যে মা বাবা তো একদম একা থাকবে, থাকি আরেকটা বেলা মা বাবার সাথে। আর এটাও ঠিক, সকলেই তো চলে গেছে, ও একটা দিন ছিল তো, ঘরটা ভরা ভরা ছিল। ও যাওয়ার পরে সত্যি সত্যিই ঘরটা ফাঁকা হয়ে যাবে, কিন্তু কিছু করারও নেই, ওকেও তো ঘরে ফিরতে হবে। বেশ কয়েকদিনই তো ও এসছে, আর তাছাড়া সকল কাজকর্মও তো মিটে গেছে। ওর বাবাই বলল, এখন যা, আবার কদিন পর সময় সুযোগ করে সময় মতো আসিস। আর কি বলো তো, প্রতিটা মানুষই যদি দুদিকটা একটু ঠিকঠাক মতো ব্যালেন্স করে চলে না, তাহলে আর কোনো অসুবিধেই হয় না। আর এদিকে দেখো, ডাইনিংয়ে একটা ছোট্ট চেঞ্জ করেছি। আগে ওই বেসিনের পাশে ফ্রিজটা ছিল, সেই ফ্রিজটাকে এই সামনের দিকে নিয়ে এসেছি। আর এই সাইডে যে পিঙ্ক মিট কেসটা ছিল, সেই মিট কেসটা বেসিনের পাশে নিয়ে গেছি। আসলে কি বলো তো, এবার না দিদিভাই এসে, মানে ছোটদিভাই এসে দেখে বললো, ফ্রিজটা না বেসিনের ওখানে জলের ছিটে লাগতে লাগতে খারাপ হয়ে যেতে পারে। আর ছোটদিভাইয়ের কথা শুনে না আমারও মাথায় এলো ব্যাপারটা, জানো তো। সত্যিই তো বলছে, দিনের পর দিন যদি ফ্রিজের একটা সাইডে জলের ছিটে লাগতে থাকে, তাহলে তো সেই জায়গাটাতে জংও ধরে যেতে পারে। তাই জানো তো, আমি আর দেরি করিনি, সঙ্গে সঙ্গে ফ্রিজটাকে এই সামনের দিকে নিয়ে চলে এসেছে। আর আমি বাড়ির মধ্যে কেনই যে এই গাছটা লাগিয়েছি না, এই গাছটা না আমাকে জ্বালিয়ে খায়। প্রথমে তো গোটা গাছের পাতা ঝরে, তারপর ওই পাতার শুকনো শুকনো সরু সরু ডাল ঝরে পড়ে, আর এবার নতুন সমস্যা, ফুল ঝরতে শুরু করেছে। এটা প্রতি বছরের সমস্যা। এই গাছটাকে না এবার পারমিশন নিয়ে কেটেই দেবো, আর রাখবো না। তাছাড়া জানো তো, এই গাছটার জন্যে আমাদের না বড় সড়ো ক্ষতি হয়ে যেতে পারে। অলরেডি এই গাছের শেকড়ের প্রেসারে আমাদের কোপার, তারপর ড্রেন ফাটতে শুরু করেছে। এরপর যদি এই ফাটটা বিল্ডিংয়ে শুরু হয়ে যায়, তাহলে কি হবে বলো তো। আমি না অনেক আগেই, যখন কোপারে অল্প অল্প চিড় ধরা শুরু করেছিল, তখনই না বরকে জানিয়েছিলাম। ও ব্যাপারটাকে না অতটা গুরুত্বই দেয়নি, কিন্তু ও এখন ভয় পেয়ে গেছে। কারণ ওই যে অল্প অল্প চিড় ধরেছিল, সেটাই না এখন বড়সড় ফাটলের আকার ধারণ করেছে। আর এই ফাটলটা যদি আমাদের ঘরের দেয়ালে শুরু হয়ে যায়, তাহলে তো সর্বনাশ। তোমাদেরকে না পরের কোনো একটা ব্লগে দেখাবো যে আমার কোপারটা কীরকমভাবে ফাটতে শুরু করেছে। আর এদিকে দেখো, আমার কাছাকাছি করা কমপ্লিট হয়ে গেছে, আর বাদবাকি যে কটা ছিল আমি চুমকিদির জন্য ভিজিয়ে রাখলাম, ও এসে কেচে দেবে। এখন তো আর মায়ের কাছাকাছি নেই, আমাদের ওই অল্প কটা কাছাকাছি, ও কটা চুমকি দিয়েই কেচে দিতে পারবে। কিন্তু আজ কেন কেচে দিলাম একটু, কারণ সদ্য একটা অনুষ্ঠান গেছে তো, প্রচুর জামা কাপড় হয়েছিল। এই 2-3 দিনে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি যে কত কেচেছি, আর চুমকি দিয়েও যে কত কাছাকাছি করেছে, সে আর বলার না। দেখো, প্যান্ডেল খোলার সময় এই কাঠগোলাপ গাছের কচি ডালটা না ভেঙে গেছে। একটা তো জায়গায় রেডি আছে, যাই গিয়ে লাগিয়ে দিই, যদি ধরে যায়। ফুলটা না খুব সুন্দর। তাছাড়া আমি দেখেছি এই গাছটা গরমকালে, মানে শুকনোর সময় লাগালে তাও ধরে, বর্ষাকালে লাগালে না পচে যায়। অনেকবার আমি বর্ষাকালে এর ডাল ভেঙে ভেঙে লাগানোর চেষ্টা করেছি, যতবার লাগিয়েছি ততবারই না পচে গেছে। অনেকটা বেলা হয়ে গেছে, একদম মাথার উপরে রোদ্দুর উঠে গেছে। চান ধান করে এবার রান্নাঘরে চলে এসেছি, আর ওদিকে আজকের পুজোটা মেয়ে দিয়ে দিয়েছে। আর যেহেতু শনিবার, আজ মাছ মাংস আর কিছুই রান্না করব না, একদম নিরামিষ রান্না করব। ওদিকে ভাত হচ্ছে, আর এপাশে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তবে গতকাল একটু ফ্রাইড রাইস আর চিকেন বানিয়েছিলাম। মেয়েটা তো আজকে চলে যাবে, তাই গতকালই ওকে ফ্রাইড রাইস আর চিকেন বানিয়ে দিয়েছি। তবে সেই চিকেন থেকে না একটু চিকেন রয়ে গেছে, ওর হয়ে যাবে। আমি আর ওর বাবা নিরামিষই খেয়ে নেবো। আর তাছাড়া কি বলো তো, কটা দিন তো একদম অন্যরকম খাওয়া হয়েছে, ফলের উপরেই তো ছিলাম। আর এখন হুট করে না অতটা মাছ মাংস জানো তো রোজ রোজ হজমও হবে না। কটা দিন একটু সাবধানেই খাওয়া দাওয়া করতে হবে।
তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বেশ খানিকটা এগিয়ে গেছে। এবার আর একটু হাত চালিয়ে রান্নাটা সেরে নিতে হবে, কারণ মেয়ে তো 3:45 নাগাদ বেরোবে। ও একটু খাওয়া দাওয়া করে রেস্ট না নিলে কষ্ট হবে ওর। জানো তো, তোমাদের সাথে না একটা কথা শেয়ার করব না করে করেই ফেলছি। এখন না কয়েকটা দিন একদম ভিডিও করতে ভাল লাগছে না, বেশি কিছু কাজ করতেই ভাল লাগছে না। কিন্তু কি বলো তো, আবার ভাবছি এমনিতেই তো কতগুলো দিন ভিডিও করা হয়নি, আর তাছাড়া একটা নতুন কিছু শুরু করেছি, বন্ধ করলে তো বন্ধই হয়ে যাবে। তাই ভাবলাম ভিডিওটা করি। তাছাড়া না কাজের মধ্যে থাকলে আমি নিজেই বুঝতে পারছি আমার মনটা ভালো থাকবে, আর নইলে কি বলো তো, ওই একই জিনিস না মাথার মধ্যে ঘুরছে। ঘরের কাজকর্ম, রান্না বান্না, নিজের কাজকর্ম, সেটা আর কতটুকু, ও তো চটপট করে সেরে নেবো, কিন্তু বাদবাকি টাইমটা আমার কাটবে কী করে? আর এই ভিডিও করলে কি বলো তো, এক তো ভিডিও করতে অনেকটা টাইম লাগে, আর তারপর এডিটিংয়ে না অনেকটা টাইম কেটে যায়। এতে কি বলো তো, আমার মনটা ঠিক থাকবে, আমি ব্যস্ত থাকবো। প্রথম যখন ব্লগিং শুরু করেছিলাম তখন ভাবতাম পারবো তো আমি ব্লগিং করতে, আমার ব্লগ কেউ দেখবে তো, রোজ রোজ আমি ব্লগ রেডি করে দিতে পারবো তো। আবার মাঝে মাঝে ভাবতাম যাকে যে কটা দিয়েছি বন্ধ করে দিই, আর ব্লগিং করব না। এখন ভাবছি ভাগ্যিস ব্লগিংটা বন্ধ করিনি, এখন আমার কি হতো বলো তো। আর কিছু না হোক, ব্লগিং করলে না অনেকটা সময় কেটেও যাবে, আর তাছাড়া না আমার খুব ভালোও লাগছে ব্লগ করতে। আমার রান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, এই সবজিটা রান্না করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর জানো তো, এই সবজিটা না আজকে খেতে খুব ভালো হয়েছিল। ফ্রিজে থাকা সমস্ত সবজি দিয়ে আমি এই সবজিটা বানিয়েছিলাম, সর্ষে পোস্ত বাটা দিয়ে। কি ভালো হয়েছিল জানো খেতে। সবজিগুলো ফ্রিজে পড়ে না শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল, ওই শুকনো সবজিগুলোর মধ্যে থেকে বেছে কুটে যেটুকু পেয়েছি পুরোটাই রান্না করে নিয়েছি। কি ভালো হয়েছিল জানো খেতে। আমার সবজি রেডি, এখানে গরম গরম ভাত, লাউয়ের খোসা ভাজা, টমেটো, আমসত্ত্ব খেজুরের চাটনি, লাউ দিয়ে মুগের ডাল, আর এখানে কালকের একটু মাংস আছে, এই মাংসটা গরম করে রেখে দিয়েছি, মেয়েকে দিয়ে দেবো। আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তার সাথে দেখো রান্নাঘরও একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে আগে মেয়েকে খেতে দেবো, তারপর আমি নিজেও খেতে বসে পড়ব। অনেকটাই বেলা হয়েছে, খিদেও পেয়ে গেছে। একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। দুবার রান্না যখন করছিলাম তখন দেখে গেছে, মা তোমার রান্না হলো, আমার কিন্তু দেরি হয়ে যাবে। তবুও কি মনে হলো বলো তো, দেরি হয়ে গেল না, একটু গুছিয়ে গাছিয়ে ওকে খেতে দিই। আবার তো বেশ কয়েকটা দিন ওকে ছাড়া থাকতে হবে, গুছিয়ে গাছিয়ে খেতে দিই, আমারও ভাল লাগবে আর ও খুশি হবে। বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি ঝকঝকে সুন্দর ফ্রেশ ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে, আর আমাকে সাপোর্ট করবে। আর আমার ব্লগটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। বাই।